বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি ছোট্ট বিষয়ে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন যে দেশব্যাপী প্রচণ্ড গরম, তাপপ্রবাহ খুবই বেশি। মানুষ একবার এসিতে একবার নন এসিতে এভাবে চলাফেরা করলে স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো শুধু বাংলাদেশেই নয়, পশ্চিমবঙ্গেও প্রচণ্ড গরম। আমি গ্রামের দেশে মাদারীপুর ফরিদপুর কাটিয়ে আসলাম 5 দিন। অসহনীয় গরম। এই গরমের ভিতরে মানুষ কোরবানির গরুর গোশত খেয়েছে, যার কারণে গরমের এবং তৃষ্ণার অনুভব খুব বেশি করেছে। যাই হোক, আমি আপনাদের অবগতির জন্য বলছি যে গত 1-2 বছর আগে গ্রীষ্মের বন্ধে বেসরকারি স্কুলের শিক্ষকরা রাজপথে মাঠে নেমেছিল তাদের স্কুল জাতীয়করণের জন্য। জাতীয়করণের দাবিতে তারা মাঠে নেমেছিল। সে দেশব্যাপী তুমুল এবং দুর্বার আন্দোলন। সরকার আন্দোলন থামাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত একটা নোংরা কৌশলের অবলম্বন করেছিল সেই সরকার। সেটা হলো এই গ্রীষ্মের ছুটিটাকে বানচাল এবং বাতিল করে দেওয়া হলো। গ্রীষ্মের ছুটি বাতিল করায় তারা নিশ্চয়ই রাজপথ থেকে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে। এতে বেসরকারি স্কুল কলেজ নয়, সরকারি স্কুল কলেজও এই সমস্যাটার সম্মুখীন হয়েছে। গ্রীষ্মের ছুটি বাতিল করা হয়েছে। এদিকে গরমের তীব্রতা এত প্রচণ্ড ছিল যে শ্রেণীকক্ষে শিক্ষক মারা গেছে, শিক্ষার্থী মারা গেছে, এরকম ঘটনা বেশ ঘটেছে। ঘটার পরে আবার সরকার স্কুল বন্ধ করে দিল। এরকম কিন্তু গত 1 বছর আগে কয়েকবার পিটি প্যারেড চলছে, একবার স্কুল বন্ধ, একবার স্কুল খোলা। এই যে শীতে এই গ্রীষ্মের ছুটি শিক্ষকরা ভোগ করতে পারেনি, তাদেরকে ভ্যাকেশন ডিপার্টমেন্ট বলা হয়। সরকার সেটা বিবেচনা রেখে সেই ছুটিটা কিন্তু পুষিয়ে দেয়নি। এবছর ঠিক একই গরমের তীব্রতা অনেক বেশি। বলে রাখা ভালো যে স্কুল খুললেই অর্ধবার্ষিক পরীক্ষা। আপনারা জানেন ফেব্রুয়ারিতে বই পাইনি। বই না পাওয়ায় ক্লাস নিয়মিত ঠিকমতো নেওয়া সম্ভব হয়নি। এদিকে বিভিন্ন স্পোর্টস এবং কালচারাল ফাংশনের হিট থাকে, সব মিলিয়ে লেখাপড়া হয়নি। এরপরে আসলো এসএসসি পরীক্ষার ছুটি। যেখানে এসএসসি পরীক্ষার কেন্দ্র, তাদের পক্ষে তো ক্লাস দেওয়া সম্ভব নয়। যেখানে কেন্দ্র নয়, তারা হয়তো কোনো মতে গোদামিল দিয়ে চালিয়ে গেছে, তাদের শিক্ষকও তো হলে ডিউটি করেছে। এভাবে লেখাপড়া করা সম্ভব হয়নি। আর সেকেন্ডারি লেভেল ছেলেপেলে তাদেরকে প্রেশার এবং চাপ ক্রিয়েট না করলে তারা তো পড়াশোনা করতে চায় না। আপনাদের অবগতির জন্য বলি, আমার বিদ্যালয় থেকে সরকারি পদেও 60টি ট্যাব, ছোট মোবাইল যাকে বলা হয়, আইপ্যাড, এদেরকে দেওয়া হয়েছে। দেওয়ার শুরুতে আমি অনেক সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলেছি যে যাতে এটার সদ্য ব্যবহার হয়। আমি তাদেরকে উদাহরণস্বরূপ বলেছি যে
বাসা বাড়িতে আমরা ধারালো চাকু রাখি এবং এটা রাখার প্রয়োজন। আমাদের লেবু কাটতে হয়, শশা কাটতে হয়, এই জাতীয় ছোটোখাটো কাজের জন্য আমরা ধারালো চাকু রাখি। ওই ধারালো চাকু যদি আবার সাবধান এবং নিরাপদ জায়গায় না রাখি, তবে এই চাকুতে 3, 4, 5 বছরের বাচ্চাদের হাতও কেটে যেতে পারে। এই জন্য চাকুও বাসায় রাখতে হবে এবং নিরাপদ স্থানে সংরক্ষিত রাখতে হবে। চাকু এমন একটা জিনিস, এটা দিয়ে সংসারের প্রয়োজনীয় কাজ করা যায়। আবার ডাক্তারের হাতে গেলে সে অপারেশন করে, রুগী ভালো করে। মাস্তানের হাতে গেলে সে চাকু ঠেকিয়ে ডাকাতি ছিনতাই করে। তা চাকুর তো কোনো দোষ না, আমি যেরকম লোক সেরকম ব্যবহার করব। আমি যদি চাকুর ভালো ব্যবহার করি সেটাও পারি, আর যদি চাকু দিয়ে মাস্তানি করি, পেট কাটি, ডাক্তারের কাছে গেলে অপারেশন করবে। তো এখন এত কথা বলছি এই কারণে যে এই উঠতি বয়সী বয়োসন্ধিকাল ছেলেদের হাতে আমি 7টা ট্যাব দিয়েছি। এদেরকে আমি এরকম উদাহরণ দিয়ে বুঝিয়ে বলেছি যে তোমরা এগুলোর সদ্য ব্যবহার করবে, এগুলোর প্রপার ইউটিলাইজ করবে, এগুলো তোমরা আইসিটি সেক্টরে কাজে লাগাবে, বিভিন্ন প্রযুক্তি ব্যবহারে কাজে লাগাবে। সেটা না করে তোমরা ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, রেল স্টেশনে দাঁড়িয়ে, নদীর পাড়ে দাঁড়িয়ে যদি সারাদিন টিকটক ভিডিও করো আর মামাতো বোন খালাতো বোনের সাথে চ্যাটিং করো, তাহলে এইটা ঠিক হবে না, এটা বাবা মা মেনে নেবে না। ঠিক তাই দাঁড়িয়েছে। যেই কথাটি আমি নেগেটিভ অর্থে বলেছি, যেই কথাটি বলতে আমি যেই কাজটি করতে বারণ করেছি, ওরা সেই কাজগুলি করে। তবে আমি কি বলে ভুল করেছি? আমি যদি এই কথাগুলো না বলতাম তাহলে কি ওরা এই কথাগুলো করতো না? আমি কি স্মরণ করিয়ে দিয়েছি? এখন তো আমার প্রশ্ন সেটাই জাগে। পাগলা সাঁকো ঝুলাইও না, এই কথার বাণী পাগলাকে স্মরণ করিয়ে দিলাম যে পাগলা তুমি সাঁকো ঝুলাও। অনেক অভিভাবক এবং বাবা মার কাছ থেকে অভিযোগ আসতেছে, স্যার এগুলো কী দিয়েছেন, এগুলো ফেরত নেন। আমরা কোন দেশে বসবাস করি? আমরা আশীর্বাদকে গজব হিসাবে গ্রহণ করি। ভালোর জন্য দিলাম, একটা আইপ্যাডের অনেক দাম, অনেকে পায় না। অনেক অভিভাবক বলে স্যার আমাদেরকে 2-1টা দেওয়া যায় কি না, আর সেটা এখন অভিভাবকদের পক্ষ থেকে একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। অনেকেই আমাকে বলে স্যার এগুলো কি দিলেন, এগুলো নিয়ে নেন। এখন কি আমি ভুল করলাম কি না জানি না। সক্রেটিস ইয়াংদেরকে সৎপথে গাইড করার চেষ্টা করেছে, সেখানে অভিভাবকগণ ইয়াংদেরকে মিসগাইডেড করার অভিযোগে তার বিরুদ্ধে আন্দোলন এবং স্লোগান, আইনি ব্যবস্থা নিয়েছে। ইমাম আবু হানিফারও তাই হয়েছে। আমরা কোন যুগে বসবাস করতেছি? এই ডিজিটাল যুগে এখন একজন অভিভাবক আইপ্যাড ফেরত দিতে বলে। সম্মানিত দর্শক শ্রোতা, এরকমভাবে আমি অভিভাবক সম্মেলনে অনেক কথা বলি যে দেখেন আজকে আবরার হত্যার কারণে 25টি প্রাণ অকালে ঝরে গেল। 20 জনের ফাঁসি আর আবরার একজন, 5 জনের যাবজ্জীবন। এইগুলো যদি বাবা মা ছোটোবেলা থেকে কঠোর হস্তে দমন করতেন তাহলে এরকম বেপরোয়া হতো না। আপনারা জানেন ময়মনসিংহের এক কৃষকের ছেলে, নাম ভুলে গেছি, আবরার মারা যাওয়ার পরও তাকে 200 পিটান দিয়েছে। 200 পিটান দিয়েছে এবং সে মদ খেয়ে, গাঁজা খেয়ে। আবরারের অপরাধ কিন্তু ওই যে নদী নালা নিয়ে লেখালেখি অত বড় বিষয় না। ওর অপরাধ ছিল প্রতিদিন জামাতে নামাজ পড়তো। জামাতে নামাজ পড়া একটা অপরাধ। জামাতে নামাজ পড়লে শিবির হয়ে যায়। শিবিরের জামাতে নামাজ পড়ে, এই জন্য যে জামাতে নামাজ পড়বে শিবির মনে করে তাকে পিটিয়ে মারা হবে। আমি আমার ছেলেদেরকে বলেছি মাঝে মাঝে বাসায় পড়বা, আমার শিবির হওয়ার দরকার নাই। জামাতে নামাজ পড়তে গিয়ে যদি প্রাণ হারাতে হয়, আর ঘরে আল্লাহও আছে, ঘরে বসে নামাজ পড়লেও কবুল হবে।
আমাদের চিন্তা চেতনা পরিবেশের কারণে আমরা পরিবর্তন করি, জামাতে নামাজ পড়া থেকেও আমরা বিরত থাকি। এই জন্য আমাদের সমাজ ব্যবস্থা এবং নীতি নির্ধারকরা দায়ী। আমি অভিভাবকদেরকে অনেক কথাই বলি, যখন বলি তখন তাদের ভালো লাগে, রুম থেকে বারান্দা বের হলেই ভুলে যায়। আর সবচেয়ে বড় কথা হলো, আমি যেখানে শিক্ষকতা করি ওখানকার অভিভাবক নাতিশীতোষ্ণর মতো আর কি, না অনেক বড় লোক, না অনেক গরিব লোক, না অনেক শিক্ষিত, না অনেক মূর্খ লোকরে একবার বললে কিন্তু কথাটা যা বলবেন তাই মেনে নেবে। সত্যকে সত্য বললেও মেনে নেবে, সত্যকে মিথ্যা বললেও মেনে নেবে। আর বেশি শিক্ষিত হলে সে তো তর্কে লিপ্ত হয়ে সেও মেনে নেবে। আর আধা শিক্ষিত গাদা এরা কথা মেনে নেয় না। আমি অনেক চেষ্টা করি, অনেক বলি। আর সবচেয়ে বড় কথা হলো, যতই অভিভাবক দিবস করি, অভিভাবকদেরকে ডেকে কথা বলি, বেতের ব্যবহারটা উঠে যাওয়ার পর থেকে ছেলেদের আদব কায়দা শিষ্টাচার বন্ধ হয়ে গেছে। তো অভিভাবক মায়েরা চলে আসে, বাবারা তো আসে না, মাদেরকে পাঠিয়ে দেয়। কি করব? টাইম দিই 11টায়, সেই 11:30 থেকে 2টা পর্যন্ত আসতেই থাকে। আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবো, 2টার সময়ও সে আসে। যাই হোক, এইভাবে চলছে। এখন এই কথা বলার জন্য আমি ভিডিও করি নাই। আমি ভিডিও করছি এই কারণে যে কী যেন বলা হয়, সেই পর্বতটা আমি মনে করতে পারতেছি না। বর্তমানে স্কুল অনেক আধুনিকরণ, এখানে আপনার সিসি ক্যামেরা আছে, অনেক স্কুলে স্মার্ট বোর্ড আছে, আমাদের হোয়াইট বোর্ড আছে, প্রতিটি জানালায় গ্লাস দেওয়া। তা আল্লাহ পাকের মেহেরবানিতে ছাত্ররা বেসিন ভাঙে, বেসিনের কল ভাঙে, কল খোলা রাখে, পানি পড়ে, গ্লাস ভাঙে, বেসিন ভাঙে, বেসিনের কল ভাঙে, গিলাস ঘুষি দিয়ে ভাঙে, জুতা দিয়ে লাঠি দিয়ে ভাঙে। কিছুদিন আগে এক ছেলে বড় ধরনের আহত হয়েছে। শেষ পর্যন্ত জানতে পারলাম 4টা গ্লাসের একটা গ্লাস আস্থা ছিল, ওইটাকে সে শক্তি প্রয়োগ করছে, হাত দিয়ে ঘুষি দিছে। তার হাতটা এমনভাবে কেটেছে যে জীবনে ওই হাতটা, ডান হাত, ব্যবহার করতে পারবে কিনা সন্দেহ। আপনারা দোয়া করবেন। বাবা মালয়েশিয়া থাকে, মা কন্ট্রোল করতে পারে না। সাথে সাথে আমার শিক্ষকরা হাসপাতালে নিয়ে, ওই স্ট্যান্ড বাই 20,000 টাকা খরচ হয়ে গেছে। তারপর আমি বলেছি এই 20,000 টাকা ওর বাবার থেকে আমি উদ্ধার করব। তার কারণ এই ছেলে গ্লাস ভাঙতে গিয়ে তার সেই 4তলা থেকে নিচতলা পর্যন্ত রক্ত। সে ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, কোন যুগে আসছি, ছেলেদেরকে ভালো কথা বলেও আমি পথে নিতে পারতেছি না। সর্বোপরি একই কথা বলবো যে আমাদের গ্রীষ্ম এবং ঈদুল আজহার ছুটির পরে 22 তারিখ শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, 24 তারিখ থেকে অর্ধবার্ষিকী পরীক্ষা হওয়ার কথা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পশ্চিমবঙ্গে, আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গ, ওটাকে বাংলাদেশের ভিতরে নিয়ে আসতে পারলে ভালো হয়। পশ্চিমবঙ্গ ওখানে গ্রীষ্মের ছুটি 30 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমাদের দেশে কি করা হবে আমার জানা নেই, তবে আমি যেই প্রস্তাব রাখছি তাও না, আপনাদের অবগতির জন্য বললাম। তো আমাদের দেশে 24 তারিখ থেকে পরীক্ষা, দেখা যাক সে পর্যন্ত পরিস্থিতি কী দাঁড়ায়। আপনারা সকলেই দোয়া করবেন যাতে দেশের পরিস্থিতি স্বাভাবিক আসে এবং প্রাকৃতিক পরিবেশ শীতল হয়ে আসে, সুন্দরভাবে যেন ছেলেরা ক্লাস করতে পারে। এইভাবে বন্ধের পরে বন্ধ দিলে তো লেখাপড়া এবং তুঙ্গে উঠবে। সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।